আরশি সিটে মাথা এলিয়ে দিয়ে ফুস করে নিঃশ্বাস ছাড়লো। পাগল পাগল লাগছে তার। ভাবছে সামনের দিনগুলোই পাগল এমপির সাথে কিভাবে কাটাবে। একদিনে তার যা অবস্থা, কয়েকদিন গেলে মনে হয় সেও পাগল টাগল হয়ে যাবে। এসব ভেবেই মুখটা কাদো কাদো হয়ে গেল আরশির। অন্যদিকে আরশির চেহারার অবস্থা দেখে মিটমিট করে হাসতে লাগলো আবরার। মনে মনে বলল, এটা তো মাত্র শুরু। প্রতিদিন তোমাকে নতুন নতুন উপায়ে পাগল বানাবো মিস অদ্ভুত চোখুয়ালি। রেডি হয়ে নাও। আবরার বাড়ি ফিরে একটা হুট শাওয়ার নিল। দিনে 2 বার শাওয়ার নেওয়া তার ডেইলি রুটিন। কাজ শেষে বাড়ি ফিরে শাওয়ার না নিলে শান্তি পায় না সে। সোফায় বসে টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে আরশিকে রাগানোর মোমেন্টগুলো ভেবে মিটমিট করে হাসছে সে। এমন সময় একটা মেয়ে তার গলা জড়িয়ে ধরে বসে পড়ল। কি রে, প্রেমে টেমে পড়লি নাকি? একা একা পাগলের মতো হাসছিস যে? ইহা তো নয়া নয়া প্রেমের পড়ার লক্ষণ। হাসি বন্ধ হয়ে গেল আবরারের। গলা থেকে মেয়েটার হাতটা সরিয়ে কপাল কুঁচকে বলল, আহির বাচ্চার সমস্যা কি তোর? যখন তখন বাদরের মতো গলা ধরে ঝুলে পড়িস কেন? আর বেশি পেকে গেছিস না? বাবাইকে বলে জলদি তোকে বিদায় করার ব্যবস্থা করছি, দাঁড়া আর কয়েকটা দিন, তারপর তোকে বিদায় করব। মুখটা অন্ধকার হয়ে গেল আহিয়ানের। আহিয়ান সম্পর্কে আবরারের একমাত্র ছোট বোন। বাড়ির সবার অনেক আদরের সে, সবার চোখের মনি, ভীষণ আদরে আর নরম মনের। তাই তো আবরারের মজা করে বলা কথাগুলোতেও কষ্ট পেল সে। আবরারের একমাত্র আদরের বোনকে এভাবে মুখ কালো বসিয়ে থাকতে দেখে বুঝলো তার ছোট বোনটা কষ্ট পেয়েছে। তাই সে আহিকে নিজের বুকে জড়িয়ে নিয়ে বলল, কি হয়েছে আমার ছোট্ট বুড়িটার? এই সামান্য কথায় এত কষ্ট পেয়েছিস? আমি তো মজা করে বলেছি। আহি ভাইয়ের আদর পেয়ে ফুফিয়ে উঠল। ফুফাতে ফুফাতে বলল, তোর এত তারা আমাকে ভাগানোর? ছাড় আমাকে, তুই আমাকে একটু ভালোবাসিস না, ছাড় তুই। তোর সাথে আড়ি কথা নেই আমার। আহি ছাড়তে বললেও ছাড়ানোর কোনো চেষ্টা করলো না। ছোটবেলা থেকেই ভাই পাগল সে, ভাইকে অনেক ভালোবাসে। তাই ভাই একটু 19 থেকে 20 কিছু বললেই কাঁদতে বসে সে। আবরার বোনের স্বভাব ভালোই জানে। সে আহির মাথায় হাত বুলাতে বুলাতে বলল, আচ্ছা যা, তোর বিয়ে ক্যান্সেল। আমি রাদিফকে ফোন করে জানিয়ে দিচ্ছি বিয়ে ক্যান্সেল। তুই ওকে বিয়ে করবি না, কাউকেই বিয়ে করবি না। আবরার কথাটা বলে ফোন হাতে নিতেই চট করে ফোন কেড়ে নিল আহি। কান্না গায়েব তার। দাঁতে দাঁত চেপে বলল, অসভ্য ফাজিল ছেলে, কথা কথা রাদিফকে ফোন দিতে চাস কেন তুই? হ্যাঁ, তুই এখন একটা কথা বলবি আর ওই ব্যাটা আমাকে সারা রাত ফোন দিয়ে দিয়ে পাগল বানাবে। আর এই কথা বললে ফোনের ভেতর থেকে আমার গলা না চেপে ধরে। আবরার বোনের কথায় শব্দ করে হেসে ফেলল। আহি আবরারের বাহুতে কিল দিয়ে বলল, শোন, আমি অন্য একটা কথা জানতে এসেছিলাম। আবরার হাসি থামিয়ে বুড়ো কুচকে তাকালো, বলল, কি? আহি আবরারকে মনে করানোর ভঙ্গিতে বলতে লাগলো, এই যে আমার ফ্রেন্ড আছে না আরশি, মনে আছে তোর? আবরার না চেনার ভান করে বলল, কোন আরুষি? আরে ভার্সিটিতে অনুষ্ঠানের দিন বাসায় ফিরে যে আমাকে আমার সব ফ্রেন্ডের সম্পর্কে জিজ্ঞেস করলি, মুন, আরশি। তুই তো মুনের সাথে কথা বলেছিস, মুনের পাশেই তো আরশি ছিল। আবরার মনে পড়ার ভঙ্গিতে বলল, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে। কি হয়েছে তার? সে তো আমাদের অফিসে চাকরি পেয়েছে। তোর সাথে দেখা হয়েছে? আবরার আহির কথায় তাল মিলিয়ে বলল, হ্যাঁ, আমাদের অফিসেও একজন নিউ এসেছে, নাম আরুষি রহমান। সেই নাকি? হ্যাঁ, আমি তো চিনতেই পারিনি তোর ফ্রেন্ডকে। আহি মাথা কাত করে বলল, তুই আবার এত ভোলা মনা কবে হলি? যাই হোক, কেমন কাজ করেছে ও? কেমন মনে হলো তোর? আমি ওকে আমাদের অফিসের খোঁজ দিয়েছিলাম আর সে চাকরিও পেয়ে গেছে। বাবাইয়ের তো সেই পছন্দ হয়েছে ওকে। ইন্টারভিউ নিয়ে আসার পর থেকে শুধু ওর প্রশংসাই করে যাচ্ছে, করেই যাচ্ছে। আসলে ও মেয়েটাই আমার। তোর কেমন লাগলো? আবরার হাই তুলে বলল, মেয়েটা একটু বেয়াদব আছে বুঝলি। প্রথম দিন এসেই মিস প্রিয়ার সাথে ঝামেলা পাকিয়েছে, তাই ওকে আমার পিয়ে বানিয়ে ফেলেছি। এখন আমি সোজা করব ওকে। আহি মুখ বাঁকা করে বলল, তোর মিস প্রিয়াই একটা শয়তানি পেতনি মহিলা। আমার বান্ধবীর দোষ দিবি না, ও অনেক ভালো। আবরার আহিকে ভেঙিয়ে ফেলল। হয়েছে, আর বান্ধবীর তারিফ করতে হবে না। এই নেই আমার ক্রেডিট কার্ড, কালকের দিনটার জন্য এটা তোর, যা ইচ্ছে করতে পারিস। আহি চোখ বড় বড় করে লাফ দিয়ে উঠল। 2 গালে হাত দিয়ে বলল, সত্যি বলছিস? তুই আমাকে নিজের ক্রেডিট কার্ড দিচ্ছিস, তাও আবার নিজের ইচ্ছাতে? এই, এটা তুই তো নাকি অন্য? দেখি দেখি দেখি, তুই ঠিক আছিস তো? বলে আবরারের কপালে গালে হাত দিয়ে পরীক্ষা করতে লাগলো আহি। আবরার কপাল কুচকে বলল, তোর না লাগলে দিয়ে দে, দে আমার কার্ড ফেরত, আর বিদায় হ যা। আহি এক লাফ দিয়ে দূরে সরে গেল। কার্ড হাতের মুঠোয় পুরে দাঁত কেলিয়ে বলল, আরে না না, কি যে বলিস! এত বড় একটা সুযোগ হাতছাড়া করা যায়? কালকে তোর টাকা দিয়ে জম্পে শপিং করবো, ফ্রেন্ডদের টুইট দেবো। আহির কাণ্ডে হাসলো আবরার। আহি আবার আবরারের কাছে এসে বলল,
কিন্তু আমাকে নিজের কার্ড দেওয়ার মতো মহান কাজ কিভাবে হলো তোর দ্বারা, সেটা তো বল। আবরার বাঁকা হেসে বলল, তুই এত বড় মহান কাজ করলি, আমার এত বড় উপকার করলি, তাই তো ট্রিট হিসেবে দিলাম। আহি বাঁকা চোখে তাকালো আবরারের দিকে। সে আবার কবে কোন মহান কাজ করলো যে তার ভাই এত খুশি হলো? আবরার আহিকে সন্ধিহান চোখে তাকিয়ে থাকে দেখতে বলল, এবার ভাগ আমার রুম থেকে, না হলে কার্ড ফেরত নিয়ে নেবো কিন্তু। আহি আবরারকে জিজ্ঞাসা করতেই যাচ্ছিল যে সে কোন মহান কাজটা করেছে, কিন্তু আবরার কার্ড ফেরত নিয়ে নেওয়ার থ্রেড দেওয়ায় দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। এত বড় সুযোগ সে কিছুতেই হাতছাড়া করতে পারে না। আবরার যে জন্যই দিক দিয়েছে তো, এখন সে ধুমিয়ে শপিং করবে ভেবে নাচতে নাচতে নিজের রুমে চলে গেল আহি। আহিকে পালাতে দেখে মুস্কি হাসলো আবরার, বিড়বিড় করে বলল, না জানি অনেক বড় উপকার করলি আহি বুড়ি। আবরার নিজের ফোনটা হাতে নিয়ে গ্যালারিতে প্রবেশ করলো। একটা পিক জুম করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো সে। পিকটা দেখে যেন তার চোখে মুখে একরাশ মুগ্ধতা ছড়িয়ে পড়লো। আপন মনে বলতে লাগলো। আবরার নিজের ভেজা এলোমেলো চুলে হাত চালাতে চালাতে বলল, আমি বোধহয় সত্যি পাগল হয়ে গেছি, এক শুভ্র মায়াবিনীর প্রেমে পাগল হয়ে গেছি। যেখানে আগে প্রেম ভালোবাসা কি তাই বুঝতাম না, আর এখন কিনা সেই আমি ছন্দ রচনা করছি। মানুষ প্রেমে পড়লে বুঝি কবি হয়ে যায়, নিজের ভালোবাসার মানুষটাকে নিয়ে হাজারো কল্পনা করে। আমি জানি না ভালোবাসা কি, কিভাবে কাউকে ভালোবাসতে হয়, তবে আমি প্রতি মুহূর্ত তাকে অনুভব করছি, খুব করে অনুভব করছি। আমার মন আমাকে প্রতি মুহূর্তে জানান দেয় তাকে ভুলে থাকা আমার পক্ষে অসম্ভব। সে আমার জীবন, সে আমার প্রতিটা শ্বাসের সাথে জড়িয়ে গেছে। খুব বাজেভাবে তার প্রতি আসক্ত হয়ে পড়েছি আমি। কল লিস্টে ঢুকে একটা নাম্বার বের করলো আবরার। নাম্বারটা তার ফোনে মিস অদ্ভুত চকোয়ালি নামে সেভ করা। আবরার বাঁকা হেসে সেই নাম্বারে কল দিল। অন্যদিকে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে একবারে পড়তে বসেছে আরশি। রিফা তাকে এক মগ ভরে কড়া করে বানানো চা দিয়ে গেছে, যাতে তার পড়ার সময় ঘুম না আসে। মেয়েটা তার সবকিছুর খেয়াল রাখে ভেবে হাসলো আরশি। চায়ে চুমুক দিতে দিতে শীত দাগাতে লাগলো সে। এমন সময় ফোনটা বেজে উঠলো তার। পড়ার সময় ফোন বেজে ওঠায় বিরক্ত হলো আরশি। কপাল কুচকে ফোন হাতে নিল সে। সেভ করা নাম্বার নাই, তবে এই নাম্বারটা চেনে আরশি। হ্যাঁ, এটাই তো সেই নাম্বার যে নাম্বার থেকে কল পাওয়ার অপেক্ষা করতো সে। চাইতো একটা কল অন্তত আসুক তার ফোনে, কিন্তু আসেনি। তবে আজ কেন? না চাইতে অভিমান হলো আরশির। ধরবে না সে এই লোকের ফোন? কেন ধরবে? এতগুলো দিন তো লোকটা একবারও তাকে ফোন দেয়নি, তার খোঁজ নেয়নি। সে ফোনটা সাইলেন্ট করে রেখে আবার শীত দাগানোতে মনোযোগ দিল। কিন্তু সেই মনোযোগ বেশিক্ষণ ধরে রাখতে পারলো না, কারণ আবরার একাধারে কল দিয়েই যাচ্ছে। রাগ হলো আরশির। রেগে ফোন রিসিভ করে তেজের সাথে বলল, সমস্যা কি আপনার? এতদিন পর কেন ফোন দিয়েছেন? এতদিন তো একবারও ফোন দিয়ে খোঁজ নেননি, তাহলে আজ কেন ফোন দিচ্ছেন? আর একাধারে কেনই বা ফোন দিয়ে যাচ্ছেন? হ্যাঁ, কথাগুলো বলে জোরে জোরে শ্বাস নিতে লাগলো আরশি। অপর পাশে আবরার বোকার মতো ফোন কানে লাগিয়ে বসে আছে। আরশি এত রেগে গেল কেন? মাথার উপর দিয়ে গেল তার। কয়েক সেকেন্ড নিয়ে নিজেকে স্বাভাবিক করে আবরার বলল, আর ইউ ওকে মিস অদ্ভুত চোখওয়ালি? এত রেগে আছো কেন? কিছু হয়েছে কি? হুঁশ ফিরল আরশির। জিভে কামড় দিল সে। বুঝতে পারলো রাগের বসে উল্টাপাল্টা কথা বলে ফেলেছে। আবরার কেন তাকে ফোন দিবে? তার খোঁজ খবর নেবে? তার কি ঠেকা পড়েছে নাকি খোঁজ খবর নেয়ার? আর সে কি না বলদের মতো আবরারকে এসব বলেছে? এসব ভেবে দেয়ালে নিজের মাথা পিটাতে ইচ্ছে করছে আরশির। এখন নিশ্চয়ই অসভ্য লোক তার কথার মজা উড়াবে, তাকে খোঁচা দিবে। আরশি একটা ঢোক গেল। না, দমে গেলে চলবে না, না হলে এই লোক তাকে আরো লজ্জা দিবে। আরশি নিজেকে বুঝ দিয়ে গলা ছাড়ালো, ঝাঁঝালো কণ্ঠে বলল, আমি ঠিক আছি। আমার আবার কি হবে? আর কোথায় আমি রেগে আছি? কিছুই হয়নি আমার। কিন্তু আপনি কেন এত রাতে ফোন করেছেন? আরশির কথাবার্তা অস্বাভাবিক লাগলো আবরারের। কিছু একটা মাথায় আসতেই শয়তানি হাসি দিল সে। বলল, তুমি যে আমার বিয়ে, তা কি ভুলে গেছো মিস অদ্ভুত চোখওয়ালি? আরশি মুখ বাঁকিয়ে বলল, আমি আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, পার্সোনাল সম্পত্তি না যে যখন ইচ্ছা তখন ফোন করবেন। আবরার আরশির কথা শুনে বিড়বিড় করে বলল। হতে কতক্ষণ? আরশি স্পষ্টভাবে শুনতে পেল না আবরারের কথা। কপাল কুঁচকে বলল, কি বলছেন এত আস্তে? কিছুই তো শুনতে পাচ্ছি না। আর কি জন্য ফোন দিয়েছেন জলদি বলুন। আবরার বাঁকা হেসে বলল, আমি তো অফিসিয়াল কথা বলার জন্য ফোন দিয়েছিলাম, কিন্তু এখন তো অন্য একটা বিষয় জানতে ইচ্ছে করছে। আরশির কপাল আরো কুঁচকে আসলো। জিজ্ঞাসা করলো, কি? আবরার সন্ধিয়ান কণ্ঠে আরশিকে জিজ্ঞাসা করলো, তুমি কি আমাকে মিস করছিলে মিস অদ্ভুত চোখওয়ালি? তোমার কথাগুলো শুনে মনে হলো তুমি আমাকে খুব বেশি মিস করছিলে। অপেক্ষা করছিলে কখন আমি তোমায় কল করব। চাচ্ছিলে আমি ফোন করে তোমার খোঁজ খবর নিই।
কিন্তু এমনটা না করায় ভীষণ অভিমান হয়েছে তোমার। আমার ধারণা কি ঠিক? আবরারের কথাগুলো শুনে কান গরম হয়ে আসলো আরশির। বুকের ধুকভুকানি বেড়ে গেছে তার। ঠিক এটারই ভয় পাচ্ছিল সে, আর তাই হলো। আবরার ধরে ফেলেছে আরশি রাগ করে বলা কথাগুলোর মানে। আরশি শুকনো একটা ঢোক গিলল, তার শ্যাম মুখশ্রীর ফ্যাকাশে বর্ণ ধারণ করলো। এখন কি বলবে সে? অন্যদিকে আরশির কোনো সারা শব্দ না পেয়ে আবরার ঠোঁট এলিয়ে হাসলো, বলে উঠল, তার মানে আমি যা ভাবছি তাই ঠিক। তুমি আমাকে মিস করছিলে, কিন্তু কেন মিস করছিলে মিস অদ্ভুত চোখওয়ালি? আরশি ফোনটা কানের কাছ থেকে সরিয়ে 2-3 বার বড় বড় শ্বাস নিল। মনে মনে নিজেকে বলল, যেভাবেই হোক কথা কাটাতে হবে, না হলে এই অসভ্য এমপি সাহেব আমাকে লজ্জা দিতেই থাকবে। আর তার চেয়ে বড় কথা, উনি ভাববে আমি বেহায়া। না, ওনাকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না। আর আমারও নিজেকে সামলাতে হবে। আমার ওনার প্রতি দুর্বল হওয়া মোটেও ঠিক নয়। আরশি ফোনটা আবার কানের কাছে নিল, ঝাঁঝালো কণ্ঠে বলল, এসব গাঁজাখড়ি চিন্তা ভাবনা করা ছাড়ুন। আমি আবার আপনাকে মিস করতে যাব কেন? ইনফ্যাক্ট আমার ফোনে তো আপনার নাম্বারটাও সেভ করা নেই। তাই আমি অন্য একজনকে ভেবে আপনাকে কথাগুলো বলে ফেলেছি। তাই এসব আও ফাও ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলুন। আর আমি আপনার পিএ। আপনার অফিসে বাসায় আসার পর আমি আপনার পিএ নই, আর আপনিও আমার বস নন। তাই যখন তখন ফোন দেবেন না। আমি পড়তে বসেছি, আশা করছি আর ফোন দিবেন না। কথা শেষ করে খট করে কল কেটে দিল আরশি। আবরারকে কিছু বলার সুযোগটাও দিল না। ফোঁস করে একটা শ্বাস ছাড়লো সে। এমনটা করা ছাড়া আর কোনো উপায় ছিল না তার। চুলগুলো খামচে ধরল সে। আবরারের সাথে এভাবে কথা বলে বুকের মধ্যে কেমন একটা চিনচিন ব্যথা অনুভব করছে আরশি। ভীষণ কষ্ট হচ্ছে তার। চোখে জল চলে এসেছে, কিন্তু গড়িয়ে পড়তে দিচ্ছে না। আরশি নাক টেনে বিড়বিড় করে বলল, কেন এমন হচ্ছে আমার সাথে? কেন? এ কোন অসুখে আক্রান্ত হলাম আমি? আমি তো ওনাকে নিয়ে ভাবতে চাই না, তবুও কেন উনি সর্বদা আমার ভাবনায় বিচরণ করে? কেন আমি নিজেকে, নিজের অনুভূতিকে কন্ট্রোল করতে পারছি না? আমি তো এমন নই। কোথায় অন্য কাউকে হাজারটা কড়া কথা শোনালেও আমার কিচ্ছু যায় আসে না, তবে এমপি সাহেবের বেলায় এমন কেন? তাকে কেন দুটো কড়া কথা শোনালে আমার বুক কাঁপে? কেন কষ্ট হয়? কেন কেন? আমার এই কেনর জবাব কে দেবে? আর আর এমপি সাহেব তো আমাকে আর ফোনও দেবে না, হয়তো আজকের ব্যবহারের পর। আরশি আরো শক্ত করে চুল খামচে ধরল। এমন সময় তার ফোনটা ভাইব্রেট করে উঠল। আরশি দ্রুত ফোনটা হাতে নিয়ে দেখলো আবরারের নাম্বার থেকে মেসেজ এসেছে। অজান্তে আশির ঠোঁটের কোণে চমৎকার হাসির রেখা ফুটে উঠল। মেসেজটা ওপেন করে দেখলো, তাতে লেখা, তুমি আস্ত একটা বেয়াদব মিস অদ্ভুত চোখওয়ালি। বসের মুখের উপর কিভাবে কল কেটে দাও? হ্যাঁ, কালকে আসো অফিসে, তারপর তোমার বেয়াদবি ছাড়ানোর ব্যবস্থা করছি আমি। আবরারের মেসেজটা পড়ে হাসলো আরশি। মনের মধ্যে অদ্ভুত প্রশান্তি দেখা মিলল যেন। মেসেজ দিবে না করেও দিয়ে ফেললো। আপনি একটা অসভ্য লোক এমপি সাহেব। অপর প্রান্তে আবরারও আরশির মেসেজ পড়ে হাসলো, মাথা ঝাঁকিয়ে বলল, আমি তো অসভ্যই, তবে সবার জন্য না। নিচ থেকে আহিয়ানের চিৎকার শুনে ফোন রেখে বাইরে আসলো আবরার। ডিনার করার জন্য ডাকছে তাকে। অন্যদিকে আরশিও ফোন রেখে পড়ায় মনোযোগ দেওয়ার চেষ্টা করতে লাগলো। ক্লাস শেষে ভার্সিটি থেকে বের হলো আরশি আর তার বন্ধুরা। আহিয়ান বলল, আজকে আমি তোদের সবাইকে লাঞ্চ ট্রিট দিব। আবির আর রাহুল লাফিয়ে উঠে বলল, সত্যি? আহিয়ান ভাব নিয়ে বলল। অবশ্যই, মিথ্যা কেন কমু? আবির দাঁত বের করে বলল। চল চল, আজকে তোরে ফকির বানানো। আহিয়ানা ভাবের সাথে বলল। হমুনা ফকির, কত খাইতে পারস দেখমু আজকে। আরশি ঘড়ি দেখে মুখটা কালো করে বলল, আমি আসতে পারবো না রে, আমাকে অফিসে যেতে হবে। এমনিতেই লেট হয়ে গিয়েছে আজকে। ঠিক টাইমে পৌঁছতে পারবো কিনা কে জানি, তোরা যা। আরশির কথায় সবার মুখটা ছোট হয়ে গেল। মোহনা বলল, আই দোষ, আমরা অন্য একদিন ট্রিটটা নিই। আজকে তো আরও সময় নাই, যেদিন ছুটি থাকবে সেই দিন যাব। সবাই মোহনার কথায় সায় জানালো, কিন্তু আরশি ওদেরকে বলল, আরে তোরা যা তো, একদিন আমি না থাকলে কি হবে? আমি না হয় অন্যদিন আগে থেকে ট্রিট নিয়ে নিব, তোরা এনজয় কর। কেউ রাজি হলো না। তারা কিছুতেই যাবে না আরশিকে ছাড়া। আরশি অনেক বুঝিয়ে ওদের রাজি করালো। একটা লাঞ্চই তো, তাকে ছাড়া করলে কি এমন হবে? শুধু শুধু ওর জন্য কেন ওরা মিস করবে? সব মুখ কালো করে আহির সাথে গেল, আর আরশি হাঁটা ধরল রিক্সা নেওয়ার জন্য। কিন্তু একটু আগাতেই অনেকগুলো গাড়ি এসে থামলো আরশির সামনে। আরশি অবাক চোখে তাকিয়ে রইল গাড়িগুলোর দিকে। গাড়িতে পাশাপাশি বসে আছে আবরার আর আরশি। আরশি দাঁতে দাঁত চেপে সামনে তাকিয়ে আছে। স্পষ্ট বোঝা যাচ্ছে রেগে আছে সে। ওই সময় আবরারই নিজের সৈন্য সামন্ত, অর্থাৎ নিজের গার্ড সহকারে এসে আরশির সামনে গাড়ি থামায় আর আরশিকে বলে গাড়িতে উঠতে। আরশি রাজি না হয়, আজও কোলে তুলে গাড়িতে উঠাবে বলে ভয় দেখায় আবরার। তাই তো এত রাগ হচ্ছে আরশি।
ইচ্ছে করছে আবরারের গলা চেপে দিতে। অন্যদিকে 10 সেকেন্ড পর পর আরশির রাগী মুখটার দিকে তাকাচ্ছে আবরার। আরশিও বুঝতে পারছে আবরার বারবার তার দিকে তাকাচ্ছে, তাই আরশি সরাসরি আবরারের চোখের দিকে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, সমস্যা কি? এভাবে লুচুর মতো তাকিয়ে আছেন কেন? লুচুর মতো কেন? আপনি তো লুচুই। আমার কি রূপ বেড়ে গেছে? ঝরে ঝরে পড়ছে নাকি যে এভাবে তাকাচ্ছেন বারবার? আরশির রাগী মুখটা দেখে ভীষণ হাসি পাচ্ছে আবরারের। কিভাবে রেগে ফোঁসফোঁস করছে, সরু নাকের পাতা ক্ষণে ক্ষণে ফুলে উঠছে। আবরারের ইচ্ছা করছে আরশির নাকটা চেপে দিতে, কিন্তু নাক চেপে দিলে আরশি আবার তার গলা না চেপে দেয়। তাই এই মুহূর্তে আরশির নাক চেপে দেওয়ার দুঃসাহস দেখালো না আবরার, তবে আরশিকে আরেকটু রাগিয়ে দিতে বলল, আমি তো আমার প্রিয়তমাকে দেখছিলাম, তার নতুন নতুন রূপ দেখে প্রতিদিন নতুন ভাবে পাগল হচ্ছি আমি। আরশি একবার নিজের দিকে তাকিয়ে আবরারের দিকে তাকালো। আবরার ঠোঁট এলিয়ে হাসলো আরশির কাণ্ড দেখে, বলল, আমি তো আমার প্রিয়তমা মানে আমার শুভ্রপরীর কথা বলছিলাম। তুমি আবার নিজেকে ভেবো না যেন, সে তো সামনে নেই, তাই তোমার মাঝে তাকে কল্পনা করছি। আরশি দাঁতে দাঁত চেপে বলল, আজ নিশ্চয়ই আমি আর আপনার শুভ্র পরি এক রঙের পোশাক পরিনি। আবরার মুখটা দুঃখী দুঃখী করে বলল, কি আর বলবো দুঃখের কথা আমি অদ্ভুত চোখওয়ালি। আজও তোমাদের দুজনের পোশাকের রং এক, তাই তো তোমার দিকে তাকিয়ে তাকে ইমাজিন করছি। আজ সে শুভ্রপরী থেকে আসমানি পরী হয়ে গেছে। তুমি আবার তাকে হিংসা করো না যেন। চরম পর্যায়ে রেগে গেল আরশি। কথায় আছে, গাড়িতে কে আছে সব ভুলে চিল্লিয়ে বলল, ফাজলামি করেন আমার সাথে? হ্যাঁ, আপনার প্রিয়তমা না পরি যাই হোক, তার করণীয় কি জানেন? আবরার বোকার মতো দুদিকে মাথা নাড়ালো, মানে সে জানে না। আরশি নিজের ধারালো নখগুলো আবরারের দিকে তাক করে কটমট করে বলল, তার উচিত নখ ঢুকিয়ে আপনার চোখ ফুটো করে দেয়া, আপনার চোখগুলো তুলে নিয়ে মার্বেল খেলা। তাহলে যদি আপনার লুচুমি করা কমে, এই চোখ শুধু তাকে দেখবে, শুধুই তাকে। অন্য কোনো মেয়েকে কেন দেখবে? আবরার চোখ বড় বড় করে বলল, তুমি তো সাংঘাতিক মেয়ে মিস অদ্ভুত চোখওয়ালি। তোমার জামাইয়ের কপালে তো অনেক দুঃখ আছে। বেচারার চোখ, কান, নাক, গলা সবকিছুর বেহাল দশা দেখতে পাচ্ছি আমি। তুমি আজকেই বাড়ি গিয়ে নখ কাটবে, একদম চামড়ার সাথে লাগিয়ে কাটবে, একটুও যেন বাড়তি না থাকে। আরশি নিজের নখগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে ভাব নিয়ে বলল, বিয়ে করার চিন্তা ভাবনা তো নেই, তবে যদি ভাগ্যে বিয়ে থাকে তাহলে তো হবেই। আর বিয়ে হলে আমার জামাইয়ের কপালেও দুঃখ আছে। আমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকানো তার জন্য নিষিদ্ধ করব আমি। আর যদি তাকায়, আবরার গোল গোল চোখ করে জিজ্ঞাসা করলো, কি করবে? আরশি শয়তানি হাসি দিয়ে নিজের নখ দেখিয়ে বলল, চোখ ফুটো করে দিব, চোখ তুলে মার্বেল খেলবো। সে অন্ধ হয়ে থাকবে, কিন্তু অন্য কোনো মেয়ের দিকে তাকাতে পারবে না। আবরার শুকনো একটা ঢোক গিলে বলল, তোমার জামাই কবুল বলার আগেই তোমার নখ কাটবে, দেখে নিও। আবরার এমন উদ্ভট কথা শুনে রাগের মাঝেও ফিক করে হেসে দিল আরশি। হাসতে হাসতেই বলল, এসব চিন্তা ভাবনা আপনার পাগলা মাথা থেকেই আসা সম্ভব। আরশিকে হাসতে দেখে মুস্কি হাসলো আবরার, বলল, যাক, ম্যাডামের রাগ কমলো তবে। না হলে কিছুক্ষণ আগে যেভাবে ফুলেছিলে মনে হচ্ছিল আর কিছুক্ষণ পর ফেটে না যাও। আবরারের গা জ্বালানো কথা শুনে হাসি থামিয়ে দিল আরশি। চোখ পাকিয়ে তাকালো আবরারের দিকে। আবরার আরশিকে পাত্তা না দিয়ে এদিক ওদিকে তাকাতে লাগলো আর আপন মনে গুনগুন করতে লাগলো। কিছু সময় যেতেই আবরার নিজের ড্রাইভারকে বলল গাড়ি থামাতে। আরশি উইন্ডো দিয়ে বাইরে তাকিয়ে দেখলো একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামিয়েছে আবরার। এটা সেই রেস্টুরেন্ট যেখানে আবরারের অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল। আবরার গাড়ি থেকে নেমে আরশিকেও বলল নামতে। আরশি নেমে জিজ্ঞাসা করলো, এখানে কেন গাড়ি থামালেন? আবরার পকেটে হাত গুজে বলল, রেস্টুরেন্টে মানুষ কি করতে আসে? খেতে আসে অবশ্যই। আমিও খেতে এসেছি, প্রচুর ক্ষুধা লেগেছে। সেই সকালে 2টো ব্রেড খেয়েছি আর এখন পর্যন্ত না খেয়ে আছি। এখন না খেলে আর শরীর চলবে না, তাই আগে পেট ভরে পেটে শান্তি অর্জন করি, তারপর কাজকর্ম করব। আবরার মুখে ক্ষুধার কথা শুনে আরশিরও পেটে গুড়গুড় করে উঠল। সেও সকালে পাতলা একটা রুটি খেয়েছে আর এখন পর্যন্ত না খেয়ে আছে। এখন আবরার তাকে দেখিয়ে দেখিয়ে খেলে কিভাবে সহ্য করবে সে? আরো ক্ষুধা বেড়ে যাবে। আর এত বড় রেস্টুরেন্টে খাবারের দামও অনেক বেশি, তার পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব নয়। তাই আরশি আবরারকে বলল, আপনার যখন ক্ষুধা লেগেছে আপনি গিয়ে খেয়ে আসুন, আমি গাড়িতেই অপেক্ষা করছি। আরশি দ্রুত ঘুরতে আবরার বলে উঠল, মিস অদ্ভুত চোখওয়ালি, তুমি যে আমার বিয়ে তাকে ভুলে গেছো? আমার কাজ, আমার কথা শোনা, আমার সবকিছু খেয়াল রাখা, আমি যা বলবো তাই করা। এখন আমার ভেতরে গিয়ে যদি কিছু দরকার পড়ে তাহলে তাই আর কথা না বাড়িয়ে আমার পিছে পিছে এসো। আরশি মুখটা ছোট করে আবরারের পিছু নিল। ভিতরের দিকে আবরারের
কর্নারের একটা টেবিল দখল করে নিল। আরশিকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, দাঁড়িয়ে আছো কেন মিস অদ্ভুত চোখওয়ালি? বসে পড়ো, আমার খেতে সময় লাগবে। আরশি চুপচাপ বসে পড়ল। আবরার মেনু দেখে অনেকগুলো খাবার অর্ডার করলো। কিছুক্ষণের মধ্যেই সব খাবার চলে আসলো। এত খাবার দেখে চোখ বড় বড় করে তাকালো আরশি। এত খাবার আবরার কি করে খাবে ভাবতে লাগলো সে। তার উপর বাহারি বাহারি খাবারের ঘ্রাণ নাকে এসে পৌঁছাতেই ক্ষুধা আরো কয়েকগুণ বেড়ে গেছে আরশির। সে দ্রুত মুখ অন্যদিকে ঘুরিয়ে ফিরিয়ে নিল। করুণ অবস্থা তার। বসে বসে এখন খাবারের ঘ্রাণ সহ্য করতে হবে। আবরার নিজের প্লেটে খাবার নিতে নিতে বলল, নাও শুরু করো। আরশি বুঝতে না পেরে আবরারের দিকে তাকিয়ে বলল, কি শুরু করব? এত এত ক্ষুধা লাগা সত্ত্বেও আরশি একটা ঢোক গিলে বলল, আপনার ক্ষুধা লেগেছে, আপনি খান, আমি কেন খেতে যাব? আবরার বিরক্ত কণ্ঠে বলল, সব কিছুতেই ঝামেলা করা লাগে তোমার। এখন আমি একা একা খাবো আর তুমি বসে বসে আমার খাবারে নজর দেবে? পরে যদি আমার পেট খারাপ হয়? আরশির রাগে ফোঁস করে উঠল। সে আবরারের খাবারে নজর দিবে? সে আরশির আগে গজগজ করতে করতে কিছু বলতেই যাচ্ছিল, এমন সময় তার কাঁধে কেউ একজন হাত রাখলো। আরশি চমকে পিছনে তাকাতেই দেখলো তার ফ্রেন্ড সার্কেলের সবাই দাঁড়িয়ে আছে। সবার চোখে মুখে কৌতূহল, শুধুমাত্র একজন ছাড়া, আর সে হলো আহি। আহি ছিল মুড়ে দাঁড়িয়ে, সবার আড়ালে ভাইয়ের দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। আরশি উঠে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, তোরা এখানে? আবির বলল, হ্যাঁ, এখানেই তো লাঞ্চ করতে আসলাম। এই রেস্টুরেন্টটা ভালো তাই। তাহলে তোদের এত লেট হলো কি করে? তোরা তো আরো আগে রওনা করেছিলি। আহি বলল, আর বলিস না ইয়ার, এই মোহু ভেলপুরি পাগলি মহিলা মাঝ রাস্তায় গাড়ি থামালো ভেলপুরি খাওয়ার জন্য, তাই তো লেট হয়ে গেল। মোহনা গোল গোল চোখে একবার আবরারকে দেখছে আর একবার আরশিকে। সে আরশির একেবারে কাছে চেপে এসে ফিসফিস করে বলল, তলে তলে টেম্পো চালাস তুই? এভাবে আমাদের লুকিয়ে আমার ক্রাশের সাথে ডেটে আসতে পারলি? আরশি মোহনার হাতে একটা চিমটে কেটে বলল, উনি আমার বস, উল্টা পাল্টা ভাবা বাদ দে। সে লাঞ্চ করার জন্য এখানে এসেছে আর আমি তার পিএ, তাই তার পিছে পিছে ঘোরা লাগছে। মোহনা ঠোঁট গোল করে বলে, ও তাহলে এই ব্যাপার, আগে বলবি না দোষ? আরশি চোখ পাকিয়ে তাকালো মোহনার দিকে। মোহনা দ্রুত সরে আবিরের কাছে গিয়ে দাঁড়ালো। আবরার ওদের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, তোমরাও লাঞ্চ করতে এসেছো বুঝি? সবাই মাথা ঝাঁকালো। আহি হাতে থাকা ক্রেডিট কার্ড ঘুরিয়ে ফিরিয়ে বলল, আমি ওদের ট্রিট দিতে নিয়ে এসেছি। আবরা চোখমৎকার একটা হাসি দিয়ে বলল, তোমরা সবাই আমার সাথে জয়েন করতে পারো, আমি খুব খুশি হব। আরশির ফ্রেন্ডরা প্রথমে অবাক হলেও পরে খুব খুশি হলো আবরারের অমায়িক ব্যবহারে। সবাই রাজি হয়ে গেল আবরারের সাথে লাঞ্চ করার জন্য। আহি একটা চেয়ারে বসতে বসতে বলল, আজ তো আমি ট্রিট দিচ্ছি, তাই সব বিল আমি পে করব। কিন্তু আবরারের দিকে বাঁকা চোখে তাকিয়ে কথাগুলো বলল আহি। আবরার মনে মনে বলল, আচ্ছা বাচ্চু, আমার টাকা দিয়ে আমাকে ট্রিট দিবি? আহি মিটমিট করে হাসতে লাগলো। আবরার পাত্তা দিল না, সবাইকে উদ্দেশ্য করে বলল, তো চলো সবাই খাওয়া শুরু করো। সবাই সাইচা নিয়ে খাওয়া শুরু করলো। আবরারের পাশে বসেছে মন আর আশি বসেছে অপোজিটে। আবরার খেতে খেতে মনকে জিজ্ঞাসা করলো, তো কেমন আছেন মিস কিউটি? মন কিছুটা লজ্জা পেল সবার সামনে এভাবে কিউটি বলায়। লাজুক হেসে বলল, এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? আবরার মৃদু হেসে বলল। বিন্দাস, তবে আমার কিন্তু একটা আফসোস রয়ে গেল। সবাই কৌতূহল নিয়ে তাকালো আবরারের দিকে। আবরার আশির দিকে বাঁকা চোখে তাকিয়ে বলল, আপনার মতো সুইট একটা মেয়ে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হলে খুব খুশি হতাম। আপনার মতো একটা মিষ্টি কিউট মেয়েই দরকার আমার ছিল, কিন্তু পেয়ে গেলাম ঝালমরিচ। সবাই শব্দ করে হেসে উঠল, কারণ আবরার যে আশিরকে ঝালমরিচ বলেছে তা সবাই বুঝতে পেরেছে। অন্যদিকে মোট অফ হয়ে গেল আরশির। সে চুপচাপ নিচের দিকে তাকিয়ে খাবার নাড়াচাড়া করতে লাগলো। আবরার সবার সাথেই টুকটাক কথা বলছে খেতে খেতে, কিন্তু আরশির দিকে তাকাচ্ছেও না, যেন আরশি নামের কেউ এখানে নেই। আরশি খাচ্ছে কম, এসব দেখছে বেশি। আবরার এভাবে ইগনোর করায় মনের মাঝে একটা চাপা কষ্ট অনুভব করলো আরশি। এতক্ষণ পেটে প্রচন্ড ক্ষুধা থাকলেও এখন কেন যেন গলা দিয়ে খাবার নামছে না। কোনো রকমে অল্প একটু খেলো সে। খাওয়া শেষ করে সবাই আরো কিছুক্ষণ গল্প করলো। এর মাঝে আরশি একটাও কথা বলেনি, সে চুপচাপ বসেছিল। আবরার সবার জন্য আইসক্রিম অর্ডার দিল। তারপর খাওয়া শেষ করে রেস্টুরেন্ট থেকে বের হলো সবাই। আবরার সবাইকে বিদায় জানিয়ে আরশিকে নিয়ে গাড়িতে উঠলো, রওনা করলো অফিসের উদ্দেশ্যে। গাড়িতে বসে আরশি একবারও আবরারের দিকে তাকালো না আর না কোনো কথা বলল। ব্যাপারটা আবরারের নজরে আসতে সে বুঝতে পারলো কোনো কারণে আরশির মন খারাপ, কিন্তু কিছুক্ষণ আগেও তো ঠিক ছিল। আবরার একটু গভীরভাবে ভাবতে বুঝতে পারলো বিষয়টা। সে এটা বলে আরশিকে রাগানোর চেষ্টা করলো, কিন্তু কোনো লাভ হলো না। তাই একসময় চুপ হয়ে গেল সে।
অফিসে পৌঁছাতেই নিজের কাজে লেগে পড়লো আশি। তবে আশি খেয়াল করলো তাদের ফ্লোরে আজ কোনো ছেলে কাজ করছে না, সব মেয়ে। পাশের একটা মেয়েকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে সে জানালো ম্যানেজার নাকি এমনটা করেছে, এই বলে এখন থেকে শুধু মেয়েরাই কাজ করবে। আশির মাথার মধ্যে ঘুরপাক খেতে লাগলো আসলে বিষয়টা কি। তবে বেশিক্ষণ এসবে মাথা ঘামালো না, সে নিজের কাজে মনোযোগ দিল। অফিস টাইম শেষ করতেই আবরার বেল বাজিয়ে আশিকে কেবিনে ডাকলো। আশি আবরারকে সব কাজ বুঝিয়ে দিয়ে বের হতে নিলেই আবরার বলে উঠলো, তুমি আমার সাথে যাবে মিস অদ্ভুত চোখওয়ালি? আশি কোনো কথা বলল না। বিরক্ত হলো আবরার। আশি তার সাথে একটা এক্সট্রা কথা বলছে না, সেটা সহ্য হচ্ছে না তার। আবরার এক ঝটকায় আশির কাছাকাছি চলে আসলো। আশি সরে যেতে চাইলে হাত চেপে ধরলো সে। দাঁতে দাঁত চেপে বলল, ইগনোর করছো আমাকে? কি হলো বলো? তোমার সাহস কি করে হয় আমাকে ইগনোর করার? আশি একটানে নিজের হাত ছাড়িয়ে নিল, কড়া কণ্ঠে বলল, নিজের লিমিটের মধ্যে থাকুন স্যার। আমার আপনার সাথে ইগনোর করার মতো কোনো সম্পর্ক নেই। আমাদের সম্পর্ক শুধুমাত্র কাজের মধ্যে সীমাবদ্ধ, তাই এসব অদ্ভুত ব্যবহার করা থেকে বিরত থাকুন। আবরার অবাক হলো আশির ব্যবহারে। আরশি এভাবে কথা বলবে ভাবনার বাহিরে ছিল তার ভাবনার মাঝে কেবিন থেকে বেরিয়ে গেল আরশি। আবরার তাকিয়ে রইল আরশির যাওয়ার পানে। আজ আর থামলো না আরশি কে। সময় বহমান। দেখতে দেখতে কেটে গেছে একটা মাস। এই একটা মাসে আরশি আবরারকে সম্পূর্ণরূপে ইগনোর করেছে। এজন্য সম্পূর্ণ নতুন এক আরশি। আবরার যতই দেখেছে ততই অবাক হয়েছে। এই এতগুলো দিনে কাজ ব্যতীত কোনো কথা আবরারের সাথে বলেনি আরশি, আর না ঝগড়া করেছে। আবরার যা বলেছে তাই নিঃশব্দে মেনে নিয়েছে। আবরারও সেদিনের আরশির করা ব্যবহারের পর থেকে আর আরশির সাথে ঝগড়া করার চেষ্টা করেনি, না কোনো কিছু নিয়ে জোর করেছে। তবে আরশির খেয়াল রাখতে ভুলেনি সে। এই কয়েকদিনে আরশিকে হাসানোর অনেক চেষ্টা করেছে আবরার, কিন্তু আরশি কেমন যেন অন্যরকম হয়ে গেছে, সবসময় গম্ভীর হয়ে থাকে। আবরার বুঝে উঠতে পারছে না কি হলো আরশির, কেন তার মাঝে এত পরিবর্তন। ক্লাস শেষে ক্যান্টিনে বসে আছে আরশি আর তার সব ফ্রেন্ড। আজ একটা ক্লাস না হয় আগেই ছুটি হয়ে গেছে ওদের, তাই সবার সাথে ক্যান্টিনে এসেছে আরশি। আহি নাকি কোনো জরুরি কথা বলবে। আহিকে হাসফাস করতে দেখে মোহনা বলল, কি জরুরি কথা? কি বলবি? নাকি হুদাই বসায় রাখবি? আহি আমতা আমতা করে বলল, আসলে আসলে হয়েছে কি? মন আহির কাঁধে হাত রেখে বলল, কি হয়েছে বল। আহি চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে বলল, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আহির কথায় চোখ বড় বড় হয়ে গেল সবার। একযোগে চিল্লিয়ে বলল, তোদেরকে রাদীপের কথা বলেছিলাম না, সে দেশে ফিরেছে। এখন উনি চায় 1 সপ্তাহের মধ্যে আমাকে বিয়ে করতে। বাবাই রাজি হচ্ছিল না, এত দ্রুত কিভাবে কি করবে, কিন্তু সে অনেক রিকোয়েস্ট করেছে, তাই বাবাই রাজি হয়ে গেছে। আসন্ন শুক্রবার বিয়ে। এখন মূল কথা হলো তোদের সবাইকে আমার বিয়ের 2 দিন আগে আমাদের বাড়িতে আসতে হবে। আর এই 2 দিন তোরা আমাদের বাড়িতেই থাকবি, কেউ না করতে পারবি না, কিন্তু আগেই বলে দিলাম। সবাই রাজি হলে মন আর আশি রাজি হতে চাচ্ছিল না। অনেক কষ্টে ওদের রাজি করালো আহি। মনকে আহি বোঝালো সে নিজে মনের বাবার সাথে কথা বলবে, আর আশি বলল সে বাসায় গিয়ে জানাবে আসবে কিনা, এখনো শিওর না। কিন্তু আহি চেপে ধরলো যে কোনো ভাবে হোক আসতেই হবে। আহি সবাইকে উদ্দেশ্য করে বলল, তোদের সবার জন্য একটা সারপ্রাইজ আছে। সবাই উৎসুক হয়ে জানতে চাইলো কি। আহি হাসতে হাসতে বলল, জানতে পারবি, আগে আমাদের বাড়িতে আয়, আমি কিন্তু গাড়ি পাঠিয়ে দিব, সবাই চলে আসবি। কেউ কোমর পেঁচিয়ে নিচের দিকে টেনে নেয় কেঁপে উঠল আশি। মাথা গিয়ে ঠেকলো সামনের ব্যক্তির বুকে। নাসারণ্ডে এসে ঠেকলো পরিচিতি ঘ্রাণ। ধীরে ধীরে পিটপিট করে চোখ খুলল আশি। মুখটা সামান্য উঁচু করে সামনের মানুষটার দিকে তাকালো সে। সামনের মানুষটাকে দেখে মুখটা হা হয়ে গেল তার, কারণ সামনের মানুষটার কেউ নাই, বরং আবরার, যে এই মুহূর্তে এক দৃষ্টিতে আরশির দিকে তাকিয়ে আছে। চোখের পলকটাও পড়ছে না, কেমন নেশালো তার চাহনি। ওই নেশালো চোখের দিকে তাকিয়ে বুকের ধুকভুকানি কয়েক গুণ বেড়ে গেল আরশির। সে চেয়েও নিজের চোখ সরাতে পারল না, তাকিয়ে রইল আবরারের ওই গভীর কালো চোখের দিকে। আজ আহির গায়ে হলুদ। কিছুক্ষণ আগেই আহির পাঠানো গাড়িতে করে তাদের বাসায় এসেছে আরশি। আহি বড়লোক বাড়ির মেয়ে তা আরশি আন্দাজ করেছিল, কিন্তু এত বড়লোক বাড়ির মেয়ে তা ওদের বাড়িতে আসার পর বুঝতে পারল। বিশাল জায়গা নিয়ে ডুপ্লেক্স বাড়ি আহিদের। আরশি যত ভিতরের দিকে প্রবেশ করেছে ততই অবাক হয়েছে। প্রায় সব রকমের বিলাসিতা রয়েছে আহিদের বাড়িতে। বাড়ির বাইরে অনেক অনেক গার্ড পাহারা দিচ্ছে। আশির মনে প্রশ্ন জমেছিল গার্ড দেখে, কিন্তু ভিতরে আসার পর কোনো প্রশ্ন করার সুযোগই পেল না আরশি। সে সবার পরে আসায় আহি তাড়াহুড়ো করে তাকে রেডি হতে পাঠিয়ে দিয়েছে। তাও আবার আজ নাকি তাকে শাড়ি পরতে হবে। আরশি কিছুতেই রাজি হচ্ছিল না। সে শাড়ি পরতেও জানে না, আর না সামলাতে জানে। কিন্তু আহির এক কথা, আজ তারা সব বান্ধবী একই গেট আপে নেবে, আরশিকেও পরতেই হবে। আর আরশি শাড়ি পরা নিয়ে সে যেন কোনো চিন্তা না করে, পার্লারে মহিলারা তাকে শাড়ি পরিয়ে দিবে। আরশি মানতে না চাইলেও আহির কাদো কাদো ফেসটা দেখে শেষমেশ রাজি হতে হলো।
কমলা হলুদের মিশেলে তৈরি শাড়ি, পাড়ে সুন্দর কাজ করা। আশিকে শাড়ি পরানো শেষ হতেই আহি, মোহনা, মন সবাই হা করে তাকালো তার দিকে, কারণ এই প্রথম আশিকে তারা শাড়িতে দেখলো। আহি আশির কাছে গিয়ে আশির চারপাশে ঘুরে ঘুরে ওকে দেখতে লাগলো, বলল, দোস্ত তোকে তো হেব্বি মানিয়েছে রে। হ্যাঁ, শাড়িতেই নারী, কথাটা আসলেই ঠিক। কথা বলতে বলতে একটানে আশির চুলের কাটা খুলে দিল আহি। চমকে উঠলো আশি, খানিকটা চিল্লিয়েই বলল, এই কি করলি এটা? চুল খুললি কেন? আহি মুখে হাত দিয়ে চোখ গোল গোল করে বলল, দোস্ত তোর চুল এত বড়, ঘন আর এত সুন্দর, তাই বুঝি সবসময় খোপা করে রাখিস যাতে আমাদের নজর না লাগে। মন হাসলো। সে ছাড়া আর কেউ আশিকে চুল খোলা অবস্থায় দেখেনি। আশি সবসময় চুল খোপা করে রাখে। আহির কথায় বিরক্ত হলো আশি, বলল, আরে আমার চুল সামলাতে সমস্যা হয়, খোলা রাখলে পেঁচিয়ে যায়, পরে আঁচড়াতে অনেক অসুবিধা হয়, তাই খোপা করে রাখি। এখন আমাকে খোপা করতে দে, দেখলি তো আমার চুল। আহির সাথে সাথে বাধা দিয়ে বলল, আজ খোপা হচ্ছে না, আজ আমরা সবাই এক সাজ দিব। আগেই তো বললাম, তাই আজ চুল খোলা রাখতে হবে তোর। আর কোনো কথা শুনতে চাচ্ছি না। আশি কিছু বলতে চাইলেও আহি থামিয়ে দিয়ে পার্লারের মহিলাকে বলল তাদের মতো হেয়ার স্টাইল করে দিতে। শেষে ভারী সাজ দেওয়ার কথা বলতেই রেগে যায় আশি। সে ভারী সাজ সহ্য করতে পারে না, মনে হয় দম বন্ধ হয়ে যাচ্ছে। তাই আহি পার্লারের মহিলাকে বলল আশিকে হালকা করে সাজিয়ে দিতে। সাজানো শেষ হতেই রুম থেকে বেরিয়ে এসেছে আশি। ওখানে বসে থাকলে আহি আরো কি আবদার জুড়ে বসে সেই ভয়। আর এমনিতেও সে শাড়ি পরে হাঁটতে পারে না, তাই ভেবেছিল আস্তে ধীরে নিচে নেমে বসে থাকবে, কিন্তু যেটার ভয় ছিল সেটাই হলো। রুম থেকে বেরিয়ে কিছুদূর যেতেই শাড়িতে পা বেঁধে পড়তে নিয়েছিল আশি। এমন সময় কেউ একজন তার কোমর পেঁচিয়ে ধরে। মন আর মোহনার কথার আওয়াজ কানে পৌঁছাতেই ধ্যান ভাঙে আশির। একটানে আবরারের হাত কোমর থেকে ছাড়িয়ে পিছিয়ে যায় সে। হাঁসফাঁস করতে থাকে কেউ দেখে ফেললো কিনা, আর মনের মধ্যে ঘুরপাক খেতে থাকে আবরার এখানে আসলো কি করে। অন্যদিকে আবরার সে যেন এখনো ঘোরের মধ্যেই ডুবে আছে। আশির ভাবনার মাঝে মন আর মোহনা আহিকে নিয়ে এসে আশির পাশে এসে দাঁড়ায়। এর মাঝেই আবির আর রাহুলও রেডি হয়ে বেরিয়ে এসেছে। তাদের চেহারায় স্পষ্ট অবাক ভাব। আহি এগিয়ে গিয়ে আবরারের হাত জড়িয়ে ধরে বলল, কি অবাক হয়েছিস তোরা? তাই তো বলেছিলাম না তোদের জন্য সারপ্রাইজ আছে। এই হলো সারপ্রাইজ। তোদের সবসময় বলতাম না আমার একটা জল্লাদ ভাই আছে। মিট মাই জল্লাদ ভাই, এমপি আজওয়াদ আবরার। আহি হাত জড়িয়ে ধরায় ঘোর ভাঙলো আবরারের। বোনের কথায় মৃদু হাসে আবরার। অন্যদিকে সবার মুখটা হা হয়ে গেছে আহির কথায়। আর সে বুঝতে পারে আবরার কেন আজ অফিসে যায়নি আর তাকেও ছুটি দিয়েছে। রাহুল অবাক ভাব নিয়েই বলল, এগুলা তুই কি বললি আনা? এত বড় একটা কথা তুই আমাদের থেকে লুকাতে পারলি? আহি মুখটা গোমড়া করে বলল, আমি সাধারণ একজন মেয়ে হয়ে তোদের সাথে মিশেছি। আমি চাইনি কেউ আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, টাকা পয়সা দেখে আমার সাথে বন্ধুত্ব করুক। এসব লুকিয়েছে বলেই তো প্রকৃত বন্ধুদের খোঁজ পেলাম। তোদের পেলাম যারা আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড না দেখেই আমাকে ভালোবেসেছে, আমার সাথে বন্ধুত্ব করেছে। আমি চাই না কেউ আমাকে এমপির বোন বলে, নাম করে একজন বিজনেসম্যানের মেয়ে বলে স্পেশাল ট্রিট করুক। আশা রাখছি সবটা জানার পর কেউ আবার আমার সাথে স্পেশাল ট্রিট করবি না। আমি তোদের কাছে আগে যেমন ছিলাম ঠিক তেমনই থাকবো। আর তোরা কেউ আমার উপর রাগ করিস নি তো? আয়ের কথা শেষ হতেই সবাই আহিকে জড়িয়ে ধরল। একত্রে বলল, না, আমরা মোটেও রাগ করিনি। সবাই ছাড়তেই আবির আহির মাথায় গাঁটটা মেরে বলল, আর কিসের স্পেশাল ট্রিট রে? তুই আগেও ফকিন্নি আহি ছিলি, আর ভবিষ্যতেও ফকিন্নি আহি থাকবি। আহি মাথায় হাত বুলিয়ে হাসলো। আজ আর রাগ করলো না, এমনটাই তো সে চায়। আর সে আহির গালে হাত রেখে বলল, রাগ করার কোনো প্রশ্নই আসে না। বর্তমান যুগে এমন কয়জন আছে বল, যার পাওয়ার থাকা সত্ত্বেও সেটা দেখায় না, প্রয়োগ করে না? কজন আছে যাদের এত এত পাওয়ার, অর্থ থাকার পরেও তারা অহংকার করে না? বিশ্বাস কর, আজ তোর সম্পর্কে সবটা জানার পর তোর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা আরো বেড়ে গিয়েছে। সবাই হেসে মাথা ঝাঁকালো। নিচ থেকে ডাক পড়ায় মন আর মোহনা আহিকে ধরে নিয়ে যেতে লাগলো। মোহনা আশিকে বলল, কিরে দোস্ত, তুই আসছস না কেন? তুই ওই এই বেকিরে ধর। আশির দাঁতে দাঁত চেপে বলল, মজা নিচ্ছিস? দেখতেই তো পারতেছস যে আমি নিজেই হাঁটতে পারতেছি না, আবার বলস তোরে ধরতে। পারলে তোদের মধ্যে কেউ একজন আমারে ধর। আশির অবস্থা থেকে ফিক করে হেসে দিল মোহনা, বলল, তুইও বিয়া কর, তাহলে তোরেও এইভাবে ধইরা নিয়ে যামু। আশি নাক ফুলিয়ে বলল, শয়তানের দল, যা তো এখান থেকে। মোহনার মন হাসতে হাসতে আহিকে নিয়ে নিচে নেমে গেল। আশি অসহায় চোখে ওদের যাওয়া দেখলো। কি সুন্দর শাড়ি পরে হাঁটছে ওরা, আর তার অবস্থা। আবির দ্রুত গিয়েছে মেয়ে পটানোর জন্য, এবার নাকি সে মিঙ্গেল হবেই। আর রাহুল আবিরের পিছে পিছে গিয়েছে তাকে হেল্প করবে বলে। আশি আস্তে আস্তে পা টিপে টিপে আগাচ্ছে।
তার মনে হচ্ছে তার পা দুটো শাড়ির মধ্যে আটকে গেছে, নাড়াতে পারছে না সে। কখন জানি ধুম করে পড়ে সে। বিয়ে বাড়িতে সবার সামনে পড়লে মানিজ্য তার থাকবে না তার। কোনো রকমের টেনে টেনে বাড়ির বাইরে আসলো আরশি। বাড়ির সামনের খোলা জায়গায় স্টেজ তৈরি করা হয়েছে, আহিকে স্টেজে বসানো হয়েছে। সেও ধীর পায়ে স্টেজে গেল। একে একে সবাই হলুদ ছোঁয়ালো আহিকে। হলুদ ছোঁয়ানো শেষে আহি নিজের সব ফ্রেন্ডদের নিয়ে গ্রুপ ফটো তুললো। পুরো সময়টা জুড়ে ছেলে পক্ষ থেকে আসা একটা ছেলে খুব বিরক্ত করেছে আরশিকে। ছেলেটার নাম আসিফ। আসিফ একবার তার চোখের প্রশংসা করছে তো একবার তার চুলের। ছেলে পক্ষের সবাই হলুদ দিয়ে চলে গেলেও এই ছেলে যায়নি, আরশির আগে পিছে ঘুরছে। আহির শ্বশুর বাড়ির লোক বলে আরশিও কিছু বলতে পারেনি, তবে যতটুকু পারছে এড়িয়ে চলছে আসিফকে। আসিফের এসব কর্মকাণ্ড নজর এড়ায়নি আবরারের। সে তীক্ষ্ণ চোখে সবটা লক্ষ্য করেছে। একে তো শাড়ি, খোলা চুল, তার উপর আরো বড় আপদ হলো আসিফ নামের ছেলেটা। ফটো তোলা শেষ হতে স্টেজ থেকে নেমে বাগানের দিকে চলে আসলো আরশি। এখন অনেক সময় বাকি অনুষ্ঠান শেষ হতে, আর তার অবস্থা নাজেহাল। তাই বাগানে এসে বড় একটা শ্বাস টানলো সে। মুক্ত বাতাসের সাথে ফুলের মিষ্টি ঘ্রাণ নাকে এসে ঠেকলো। এমন সময় চুলে টান পড়লো আরশির। চুলে টান পড়তেই আহ শব্দটা বেরিয়ে আসলো আরশির মুখ থেকে। পিছে ফিরতেই দেখলো আবরা তার চুল ধরে রেখেছে। এতদিন নাটক সিনেমাতে দেখেছে ছেলেরা মেয়েদের শাড়ির আঁচল ওড়না টেনে ধরে, আর আজ কিনা একটা ছেলে তার চুল টেনে ধরেছে। আরশি চোখ মুখ কুঁচকে বলল, এসব কি এমপি সাহেব, আপনি আবার চুল ধরেছেন কেন? আরশির কথায় পাত্তা দিল না আবরার, পাল্টা প্রশ্ন করলো। মিস অদ্ভুত চোখওয়ালি, এটা কি আসল চুল নাকি নকল? অবাক হলো আরশি। এটা আবার কেমন প্রশ্ন? তার চুল কি নকল চুলের মতো দেখা যায়? সে মুখটা গম্ভীর করে জিজ্ঞাসা করলো। এটা কি ধরনের প্রশ্ন? আমার চুল নকল কেন হতে যাবে? আপনার কেন মনে হলো আমার চুল নকল? দেখি আমার চুল ছাড়ুন, আমি এসব আজগবি কথা শুনতে মোটেও ইচ্ছুক নই। আরশি কথা শেষ করে আবরারের হাত থেকে নিজের চুলগুলো ছাড়িয়ে নিল। আবরার পাঞ্জাবির পকেটে হাত গুজে বলল, তোমার চুলগুলো দেখে মনে হচ্ছে। বাঁকা হেসে থেমে গেল আবরার। আরশি চোখ ছোট ছোট করে জিজ্ঞাসা করলো, আমার চুলগুলো দেখে কি মনে হচ্ছে? থেমে গেলেন কেন? আবরার আরশির দিকে ঝুঁকে এসে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তোমার চুল দেখে মনে হচ্ছে এগুলো শেওড়া গাছের পেতনির চুল। শোনুনি গল্প? শেওড়া গাছের পেতনিরা গাছের ডালে বসে নিজেদের লম্বা লম্বা চুল ঝুলিয়ে রাখে, মানুষদের ভয় দেখায়। তোমার চুলগুলো ঠিক সেই পেতনির মতো। তাই জিজ্ঞেস করলাম আসল চুল নাকি পেতনির কাছ থেকে ধার করে নিয়ে এসেছো। বাই দ্য ওয়ে, তোমার সবকিছুই তো পেতনির মতো। তুমি আবার পেতনি নও তো? আবরারের কথাগুলো শুনে রাগে ফুঁসে উঠল আরশি। তার এত সুন্দর চুলকে অপমান করলো। তার চুল পেতনির চুলের মতো, তার সবকিছু পেতনির মতো। আরশির দাঁতে দাঁত চেপে আবরারকে বলল, আপনার বউ হবে পেতনি, তার চুল হবে পেতনির মতো, আর আপনি হবেন পেতনির জামাই, বুঝেছেন? আজ এতগুলো দিন পর আশিকে রাগাতে সফল হলো আবরার। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল তার। আবরারকে হাসতে দেখে গা জ্বলে উঠল আরশির। আর কথা না বাড়িয়ে স্টেজের দিকে হাঁটা ধরল। মিস অদ্ভুত চোখওয়ালি। আরশির পা জোড়া থমকে গেল আবরারের ডাকে। কি যেন ছিল আবরারের কণ্ঠে, যা আরশিকে আবরারের দিকে ফিরতে বাধ্য করলো। যেন কণ্ঠে গভীর অনুভূতি মিশিয়ে তাকে ডাকা হয়েছে। যেই ডাক অগ্রাহ্য করা আরশির পক্ষে সম্ভব হয়নি। আরশির ভাবনার মাঝে আবরার আরশির অতি নিকটে চলে আসলো। এতটাই নিকটে যে আবরারের গরম নিঃশ্বাস আরশির চোখে মুখে আশ্রে পড়ছে। নিভু নিভু হয়ে আসলো আরশির আখি জোড়া। সে নিভু নিভু চোখেই তাকিয়ে রইল আবরারের দিকে। আরশির কাছে মনে হলো আজ লোকটাকে বোধহয় একটু বেশিই সুন্দর লাগছে। আরশি মনে মনে নিজের বিরোধিতা করে বলল, না না না, আজ না, লোকটাকে তো প্রতিদিনই সুন্দর লাগে। আবরার নেশালো কণ্ঠে স্লো ভয়েসে বলল, এভাবে সামনে আসাটা কি খুব বেশি জরুরি ছিল? মিস অদ্ভুত চোখওয়ালি, তুমি কি বুঝতে পারছো তোমাকে এভাবে দেখে কারোর হৃদস্পন্দন শতগুণ বেড়ে গেছে, শ্বাস বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হয়েছে? তুমি কি শুনতে পাচ্ছ তার হৃদস্পন্দনের শব্দ? আবরারের অনুভূতি মিশ্রিত কথাগুলো শুনে অবাক হলো আরশি। ঘরের মাঝে থেকেই প্রশ্ন করলো, আমাকে দেখে কারোর হৃদয় স্পন্দন কেন বেড়ে যাবে? আবরার কিছু সময় তাকিয়ে রইল আরশির চোখের দিকে। তারপর মুহূর্তের মাঝে দূরে সরে গিয়ে বলল, কারণ তোমাকে আজ পাক্কা শেওড়া গাছের পেতনির মতো লাগছে। আর পেতনি দেখলে মানুষ ভয় পায়, ভয় পেলে হৃদস্পন্দন বেড়ে যায়। এখন যদি তোমার কারণে কেউ মরে টরে যায় তাহলে এর দায়ভার কে নেবে বলো? আমার বোনের বিয়ে বলে কথা, কারো কিছু হয়ে গেলে দোষ তো আমাদেরই হবে। আরশির ঘর ভেঙে গেল। চোখে মুখে রাগ জড়ো হলো, চোখে পানি চলে আসতে চাইলো। রাগে ফুসফুস করতে লাগলো সে। তাকে কি এতটাই বাজে দেখাচ্ছে? এভাবে অপমান করলো লোকটা। আরশি ধূপধাপ পা ফেলে বাড়ির ভেতরে চলে আসলো। শাড়ি পরে দ্রুত হাঁটার কারণে 5 থেকে 6 বার উষ্টা খেয়েছে সে, কিন্তু রাগের সময় মান ইজ্জতের কথা মাথায় থাকে না। আরশি আয়ের রুমে গিয়ে বসে রইল। ঠিক করলো আর নিচে যাবে না। আধা ঘন্টা যাবত আহির রুমে বসে আছে আরশি। ড্রেস চেঞ্জ করে ফেলেছে সে। যেই ড্রেস পরেই আহিদের বাসায় এসেছিল সেটাই পরে নিয়েছে আবার। আহির রুমের জানালা দিয়ে বাইরের অনুষ্ঠান দেখছে সে। অনুষ্ঠান কম, আবরারকে দেখছে বেশ।
কিছু কিছু মেয়ে যেচে পড়ে আবরারের সাথে কথা বলছে, আর আবরারও হেসে হেসে কথা বলছে ওদের সাথে। এসব দেখে গা জ্বলছে আশির। সে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলল, আমাকে অপমান করে এখন মেয়েদের সাথে লুচ্চামি করছে। শুধু শুধু লুচ্চা এমপি বলি না, আমি পেতনি না, এই মাইয়াগুলা পেতনি, পেতনির নানি দাদি। এর মাঝেই ফোন বেজে উঠল আশির। ফোন হাতে নিয়ে দেখলো আহির কল। রিসিভ করতে আহি চিল্লিয়ে বলল, কি রে, কই তুই? কই হারাইলি? ঠিক আছিস তো? কই আছিস? কথা বলিস না? আহির কথা শেষ হওয়ার আগে আশি বলে উঠল, শ্বাস তো রে, একসাথে এত প্রশ্ন আর এত চিন্তা করার কিছু নেই, আমি তো রুমে আছি। আহি বিরক্তি কণ্ঠে বলল, তুই রুমে কি করিস? এখনই বাইরে আয়। আমি অপেক্ষা করছি, সবাই এখানে আনন্দ করছে আর রুমে ঢুকে আছিস? কোনো কথা শুনতে চাই না, 2 মিনিটের মধ্যে নিচে আসবি। ফোন কেটে দিল আহি। আশিকে কিছু বলার সুযোগ দিল না। আশি নাক মুখ কুচকে বলল, 2 ভাই বোনই বদের হাড্ডি, একজন ভাগাই দিল, এখন আরেকজন আবার আমন্ত্রণ জানাচ্ছে, অসহ্য। আশি সুন্দর করে ওড়না এক সাইডে মেলে নিয়ে পিন করে নিল, তারপর নিচে নেমে আসলো। স্টেজের কাছাকাছি আসতে আবরারের সাথে চোখাচোখি হলো আশির। আশির চোখ সরিয়ে আহির কাছে চলে গেল। অন্যদিকে আশিকে সাধারণ পোশাকে চুল বাঁধা অবস্থায় দেখে বিজয়ের হাসি হাসলো আবরার। আশিকে আগের ড্রেসে দেখে হতাশ হলো ওর সব বন্ধুরা, কিন্তু এই বিষয়ে আর কিছু বলল না। আসিফ ছেলেটা আবার বিরক্ত করছে আশিকে, আগে পিছে ঘুরছে আর জিজ্ঞাসা করছে শাড়ি চেঞ্জ করলো কেন, চুল বেঁধে ফেললো কেন। আবার কখনো কখনো নাম্বার চেয়ে বসছে আশির। আশি যতটুকু পারছে ইগনোর করছে, কিন্তু আসিফ ছেঁচড়ার মতো পেছনে লেগে আছে। শেষে সহ্য করতে না পেরে দাঁড়িয়ে গেল আশি। আসিফের কাছে হাত জোড় করে বলল, মাফ করেন ভাই, আর আমার পেছনে ঘুরেন না, লাইন মিলবে না, আমার একটা উনি আছে, বুঝলেন? আসিফ মুখটা সিরিয়াস করে বলল, আমি বিশ্বাস করি না, আপনি মিথ্যা বলছেন। কই আপনার উনি? আশি আসিফকে ভয় পাওয়ানোর জন্য বলল, আপনার ভাগ্য ভালো, আমার উনি এখনো আপনাকে দেখে নাই, না হলে আপনার হাত পা আস্ত রাখতো না। তাই ভালো হবে সে দেখার আগে আপনি আপনার রাস্তা মাপুন। আশির কথা শেষ করে অন্যদিকে চলে গেল। আসিফ আবার আশির পেছনে যাওয়া ধরতেই সামনে এসে দাঁড়ালো আবরার। চওড়া একটা হাসি দিয়ে বলল, ওইদিকে কই যাওয়া হচ্ছে? আমাদের বাড়ির বাইরে যাওয়ার দরজা ওই দিকে। আসিফের মুখ থমথমে দেখালো, বলল, আপনি কিন্তু আমাকে বড্ড অপমান করছেন। কই অপমান করলাম? ভদ্রভাবে রাস্তা দেখিয়ে দিলাম। দেখেন। আবরার সিরিয়াস হয়ে বলল, সব দেখবো, আগে একটু আমার সাথে এসো এসো তো। কথা শেষ করে আবরার আসিফের গলা জড়িয়ে ধরে স্টেজ থেকে দূরে বাইরে যাওয়ার দরজার কাছে নিয়ে আসলো। এখানে গার্ড ছাড়া আর কেউ নেই। আসিফ নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, আমি পাত্রপক্ষের লোক, আর আপনি আমাকে এভাবে অপমান করছেন? আবরার গম্ভীর স্বরে বলল, সাধীকে অপমান করছি? অপমান করার মতো কাজ করেছো তাই অপমান করছি। তুমি আমাদের বাড়িতে এসে আমাদের মেহমানকে বিরক্ত করবে, একটা মেয়েকে টিজ করবে, আর আমি তা সহ্য করব? আসিফ বলল। আমি কাকে বিরক্ত করেছি? ওই মেয়েটাকে আমার। আসিফের কথা শেষ হওয়ার আগেই আবরার ভয়ঙ্কর কণ্ঠে বলে উঠল, এর সামনে আর একটা ওয়ার্ড উচ্চারণ করার দুঃসাহস দেখাবে না। আসিফ তেড়ামি করে বলল, কি করবেন? আমি বলবো, আমি অবশ্যই বলবো। ওই মেয়েটাকে আমার ভালো লেগেছে, আর আমি ওর নাম্বারও নিব। কি? আবরারের দিকে তাকাতে আসিফের মুখ থেমে গেল। ভয়ঙ্করভাবে আসিফের দিকে তাকিয়ে আছে আবরার। চোখ মুখ রক্তিম বর্ণ ধারণ করেছে। আসিফ আবরারের চাহনি দেখে একটা ঢোক গেল। আসিফকে থামতে দেখে কুরুর হাসলো আবরার। গার্ডদের ইশারা করতে দুজন গার্ড এসে দাঁড়ালো। আবরার একবার আসিফের দিকে তাকিয়ে ওদের উদ্দেশ্য করে বলল, এই আবর্জনাকে নিয়ে যাও, আর এমন ভাবে মুখের হাড় ভাঙবে যেন 2 মাস মুখ দিয়ে কোনো কথা বের না হয়। বুঝতে পেরেছো? আসিফ ভয়ে কেঁপে উঠল, কিন্তু কিছু বলার সুযোগ পেল না। তার আগে গার্ড দুজন ওকে চ্যাং ধোলা করে উঠিয়ে নিয়ে গেল। আবরার বাঁকা হেসে সিটি বাজাতে বাজাতে আবার স্টেজের কাছে ফিরে আসলো। একবার আশির দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। বাঁকা হেসে পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে বিড়বিড় করে বলল, অনেক হয়েছে লুকোচুরি, এবার সব শেষ করে পারা এসেছে। ঘুমের কারণে চোখ ঠিক মতো মেলতে পারছে না আশি। ঢুলু ঢুলু পায়ে চোখ ডলতে ডলতে রুম থেকে বের হলো সে। এমন সময় কারোর সাথে জোরে সোরে ধাক্কা লেগে ফ্লোরে পড়ে গেল আশি। ব্যথায় চোখ মুখ কুচকে গেল তার। কারোর হাসির শব্দে চোখ মেলে সামনে তাকালো সে। দেখলো আবরার হাসছে। হাসতে হাসতে চোখে পানি চলে এসেছে আবরারের। কপাল কুচকালো আশি। সারা রাত এক ফোঁটাও ঘুমাতে পারেনি সে। তারা 4 বান্ধবী এক রুমেই ঘুমিয়েছিল। আশি ঘুমিয়েছিল কর্নারে। 3 বান্ধবী ঘুমের মাঝে তাকে এমন ঠেলা দিয়েছে যে আরেকটু হলে বেড থেকেই পড়ে যেত।
বেড থেকে পড়ে যাওয়ার ভয়ে আর ঘুমায়নি আরশি। উঠে ব্যালকনিতে গিয়ে বসেছিল, আর সেই এখন আবরার তাকে ধাক্কা দিয়ে ফেলে তো দিলই, আবার হাসছে। আরশি ফ্লোরে বসে থেকেই ছাচালো কণ্ঠে বলল, এত হাসার কি হলো? একে তো ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন, আর এখন হাহাহিহি করছেন। আবরার হাসি থামিয়ে নিজের হাতটা আরশির দিকে বাড়িয়ে দিল, বলল, আগে ফ্লোর থেকে ওঠো, অনেক ঠান্ডা ফ্লোর, ঠান্ডা লেগে যেতে পারে। আরশি মুখ বাঁকালো। আবরারের হাত ধরবে কি ধরবে না করতে করতে শেষমেশ ধরল। আবরার এক টানে উঠিয়ে আনলো আরশিকে। বেশ জোরে টান দেওয়ায় আরশি আবরারের একেবারে নিকটে চলে আসলো। আরশির এক হাত এখনো আবরারের হাতের মাঝে বন্দি। আরশি তাকালো আবরারের চোখের দিকে, দেখলো লোকটা গভীরভাবে তার দিকে তাকিয়ে কিছু একটা পর্যবেক্ষণ করছে। আরশি আবরারের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করতে লাগলো আসলে আবরার কি দেখছে। হঠাৎ করে আরশির মুখে আলতো করে ফু দিল আবরার। চোখ বন্ধ করে ফেললো আরশি। আবরার আরশির দিকে আরো একটু ঝুঁকে ফিসফিস করে বলল, তোমাকে দেখে কি মনে হচ্ছে জানো? মনে হচ্ছে নেশা করেছো তুমি, নেশা করে মাতাল হয়ে ঢুলছো। এই যে তোমার লাল লাল ফোলা ফোলা চোখ, এই চোখ জোড়া কতটা নেশালো লাগছে তা জানো? আবরারের কথাগুলো কানে যাওয়া মাত্র চোখ খুলে ফেললো আরশি। চোখ বড় বড় করে তাকালো আবরারের দিকে, দেখলো আবরার কেমন নেশালো দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। এমন চাহনি দেখে সারা শরীরে মৃদু কম্পন সৃষ্টি হলো আরশির। ভাবতে লাগলো, লোকটা এভাবে কেন তাকায় আমার দিকে? এভাবে তাকালে যে আমার হৃদয় স্পন্দন বেড়ে যায়, কিছু তো একটা আছে লোকটার দৃষ্টিতে যা আমার মাঝে কম্পন সৃষ্টি করে। আচ্ছা, সে কি নিজের চাহনি দ্বারা আমাকে কিছু বোঝাতে চায়? কিন্তু আমি তার চাহনিতে যা অনুভব করি তা কি আদৌ সম্ভব? আরশির ভাবনার মাঝে আবরার আরশির চোখে চোখে রেখে বলল, নিজে মাতাল হয়েছো ভালো কথা, কিন্তু অন্য কাউকে এই রূপ দেখিয়ে মাতাল করে কি ঠিক কাজ করলে? এখন যদি সে কোনো ভুল করে ফেলে, কত কষ্টে সে নিজেকে নিয়ন্ত্রণ করছে জানো? চোখ ছোট ছোট করে তাকালো আরশি। আবরার কথাগুলো মাথার উপর দিয়ে গেছে তার। হাসি চোখ মুখ গম্ভীর করে বলল, আপনি যে কানা তার ছেঁড়া তা কি জানেন? আমি না হয় মাতাল হয়ে ঢুলছিলাম, কিন্তু আপনি সম্পূর্ণ সুস্থ হওয়া সত্ত্বেও কেন ধাক্কা দিলেন? ধাক্কা দিয়ে আমাকে ফেলে দিলেন, ব্যথা দিলেন, আবার হাসলেন, আর এখন কি সব গাঁজাখড়ি কথা বলছেন। আচ্ছা, আপনার মতো পাগল তাচ্ছিরা লোক এমপি কিভাবে হলো আমাকে একটু বলবেন? হাউ এটা পসিবল হইলো? আপনাকে এমপি কে বানালো তাকে আমি একটু দেখতে চাই। আবরার রাগ করলো না আরশির কথায়, বাঁকা হাসলো। ভরকে গেল আরশি। সে বোঝে না এই লোকের মাথায় আসলে কখন কি চলে। আবরার ঠোঁটে হাসি বজায় রেখে বলল, আগের বার কানা বলায় শাস্তি স্বরূপ কবার যেন কিডন্যাপ করিয়েছিলাম। তো তোমায় তো খেলো আরশি। সে তো প্রায় ভুলেই গিয়েছিল এই লোকের কর্মকাণ্ড। আরশির রিয়াকশন দেখে বেশ মজা পেল আবরার। স্লো ভয়েসে বলল, আগের বার তো শুধু কিছু সময়ের জন্য কিডন্যাপ করিয়েছিলাম, এবার যদি সারা জীবনের জন্য তোমাকে আমার কাছে বন্দি করে রাখি? মুখ বাঁকালো আরশি, ব্যঙ্গ করে বলল, আমার কাছে বন্দি করে রাখি বললেই হলো? মনে হয় আপনি বন্দি করে রাখবেন আর আমিও থেকে যাব? হাসলো আবরার, বলল, সেটা সময়ই বলে দেবে। এবার বলো, এই ভোর সকালে কোথায় যাচ্ছিলে? আবরার প্রশ্নের চোখে মুখে একরাশ চঞ্চলতা ভর করলো আরশি। চঞ্চল কণ্ঠে বলল, ব্যালকনি থেকে দেখেছি নিচের বাগান, বাগানে অনেক অনেক ফুল হয়েছে, ওগুলো সামনাসামনি দেখার লোভ সামলাতে পারলাম না, তাই তো বেরিয়েছি ওগুলো সামনাসামনি দেখার জন্য, একটু ছোঁয়ার জন্য, ঘ্রাণ নেওয়ার জন্য। আরশির বাচ্চামা দেখে আবরার বুঝলো আরশির হয়তো বাগান ফুল অনেক পছন্দ। সে মজা করে বলল, তুমি জানো ওই বাগানের মালিককে? সে যদি তোমাকে ওখানে যাওয়ার অনুমতি না দেয়, তোমাকে ফুল ছোঁয়ার অনুমতি না দেয়। মুখটা অন্ধকার হয়ে গেল আরশির। সে তো খুব করে চায় ফুলগুলোকে ছুঁয়ে দিতে। আবরার আরশির মলিন মুখটা দেখে বলল, থাক থাক, কাদা লাগবে না, তোমাকে যাওয়ার অনুমতি দিলাম। বাগানটা আমার, বুঝলে মেয়ে? আবার অনেক শখের তৈরি বাগান, আর আমার দিল আবার অনেক বড়, মায়া দয়ায় ভর্তি। কিছু কিছু মানুষের মলিন মুখ সহ্য হয় না, তাই যাওয়ার পারমিশন দিলাম, তবে বেশি ফুল ছিঁড়বে না। চোখ মুখ খুশিতে ঝলমল করে উঠল আরশির। দৌড় দিয়ে নিচে চলে গেল। আবরার নিজের এলোমেলো চুলের মাঝে হাত চালিয়ে আরশির পিছু নিল। বাগানে এসে আরশির মনে হলো সে খুশিতে পাগল হয়ে যাবে। এত এত ফুল! আগের দিন রাতের বেলা আসায় স্পষ্ট দেখেছে সে। বাহারি বাহারি রঙিন ফুল, ফুলের মিষ্টি ঘ্রাণ পাগল করে তুলছে আরশিকে। সে উৎফুল্ল মনে বাগানে হেঁটে বেড়াচ্ছে আর ফুলগুলো স্পর্শ করছে, কখনো বা ফুল ছিঁড়ে কানে গুচ্ছে। এই মুহূর্তে আরশিকে দেখে মনে হচ্ছে সে এক অন্য আরশি, যার মাঝে বাচ্চা মেয়ে চঞ্চলতায় ভরা। এসবের তালে আরশির দীঘল কালো কেশ কখন মুক্ত হয়ে গেছে তাও টের পায়নি আরশি। মৃদু বাতাসে তার উন্মুক্ত কেশ দুলছে, আর এইসব কিছু মুগ্ধ হয়ে দেখছে এক জোড়া চোখ।
চোখের মালিকের সুন্দর মুহূর্তকে নিজের মস্তিষ্কে বন্দি করে নিল। তারপর ছুটল নিজ কাজে। বেশ বেলা করে রুমে ফিরল আরশি। সে কতক্ষণ বাগানে ছিল সে জানে না, তবে রোদের তেজ আর বাড়ির ভেতরে প্রবেশ করার পর মানুষদের জাগ্রত অবস্থায় দেখে ধারণা করে নিল বেশ বেলা হয়েছে। সে যখন বাগানে এসেছিল তখন কেউই জেগেছিল না। হাসি অন্যায় করে সব ধরনের ফুল একটা একটা করে নিয়ে এসেছে। রুমে প্রবেশ করে দেখলো সবাই জেগে গেছে। আহিয়া আশিকে দেখে প্রশ্ন করলো, কি রে, কই ছিলি তুই? ঘুম থেকে ওঠার পর তোরে দেখলাম না। আর তোর ওর নাই কি? আশি অন্যার ফুলগুলো বেডের উপর ছড়িয়ে দিল, বলল, তোরা আমারে যেই ঠেলা দিছস, রাতে একটু ঘুমাইতে পারি নাই, তাই ভোরের আলো ফুটতেই বাগানে গেছিলাম। দেখ কতগুলো ফুল নিয়ে আসছি। ভাইয়ের মুখটা হা হয়ে গেল। সে অবাক হয়ে বলল, দোস্ত, তুই ভাইয়ের গাছে এতগুলো ফুল ছিঁড়েছিস? জলদি লুকা ভাই, দেখলে তোর হাত না ভেঙে দেয়। সে তো তার গাছের ফুল আমাকেই ছিঁড়তে দেয়, তো দূর ধরতেও দেয় না। মাঝে মাঝে বহুত রিকোয়েস্ট করে গলা ধরে ঝুলে পরে তাকে মানাইতে হয়। আর তুই কিনা এত ফুল। আশি ফুলগুলো ছুঁয়ে দিতে দিতে বলল, কিছু বলবে না তোর ভাই, সেই পারমিশন দিয়েছে। আহি অবাক হয়ে আরো কিছু বলতে যাচ্ছিল, তখন একজন কর্মী দরজা নক করে জানালো ব্রেকফাস্ট করতে ডাকা হয়েছে তাদের। তাই আহি আর কিছু জিজ্ঞাসা করতে পারল না। মোহনা পেটে হাত বুলিয়ে বলল,